সত্য যুগে ছিলাম মাগো সত্যনারায়ণী, চারি যুগে আমি মাগো মন্দ ভাগিনী। স্বামীর মুখ দেখিনি কোনোদিন, স্বামীর কোলে কোনোদিন দুটো ভাতও দিইনি, কোনোদিন মুখের আলাপ কেমন করে করতে হয় তাও কোনোদিন তার মুখ দেখিনি। এই জন্যে আমি আর পাশে করে আর বিয়ে করলাম না। কপালে যদি সুখ হয় তো এক কাপড়েই সুখ হয়, আর সুখ যদি না হয় তাও 14 ফিরে বিয়ে দিলেও হয় না। দশরথের ছেলে লক্ষণ, লক্ষণের বউ কত কষ্ট করেছে, সীতা কত কষ্ট করেছে। তা আমার নাম উর্মিলা, লক্ষণ তো কোনোদিন বউ নিয়ে ঘর গৃহবাস করিনি। আর আমিও সেই স্বামী নিয়ে। আপনার বয়স কত হয়েছে? 90 বছর। 90 বছর। শক্তি না থাকলে এই সমস্ত করি, এখন রান্দার বয়স আছে আমার। সেটাই, তুমি এখনো 90-91 বছর বয়স, এখন কি করে মানে বিয়েটা হয়েছিল? তারপরে দাদু চলে যাওয়ার পরে যে এই পর্যন্ত প্রায় 80টা বছরের উপরে, তা কি করে কাটলে একটু যদি। মৃত্যু যন্ত্রণার চেয়ে বেদনার যন্ত্রণা অনেক তীব্র, অনেক কঠিন। এই বেদনা নিয়েই, এই যন্ত্রণা নিয়েই 90 বছরের বেশি বাস করছে সীমান্তবর্তী গ্রামের এক বৃদ্ধা। তো আজকে সেই বৃদ্ধার বাড়িতে পৌঁছে যাব। সীমান্তবর্তী গ্রাম এক্সপ্লোর করতে এসে ওই বৃদ্ধার সাথে আমার প্রথম পরিচয় হয়, যদিও উনি অনেক বয়সী, আমার ঠাকুরমার বয়সী। তো ওই ঠাকুরমার সাথে যখন পরিচয় হয়, ওনার জীবন সংগ্রাম যখন জানতে পারলাম, ওই ঠাকুমার জীবন সংগ্রাম সত্যি খুব কঠিন। মাত্র 11 বছরে স্বামী মারা যান। ওই ঠাকুমা ওই স্বামীর সঙ্গে আর কখনোই বিয়ে করেননি। এই সীমান্তবর্তী গ্রাম বাগান গ্রামে প্রায় 80 বছর ধরে একাই বসবাস করে যাচ্ছে ওই বৃদ্ধা। ওনার আর কেউ নেই, কোনো পরিজন নেই, উনি একাকিত্ব নিয়েই একাই আছেন। ওই বৃদ্ধা বা ওই ঠাকুমার সঙ্গে আপনাদেরও পরিচয় করিয়ে দেব, এবং আমি নিজেও ওনার জীবন সংগ্রাম তুলে ধরবো। ওনার মুখ থেকে অনেক কিছু শুনবো, 80টা বছর কি করে কেটেছে সেগুলো সব শুনবো। তবে ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। এই মুহূর্তে উপস্থিত আছি বাগানগ্রাম বাজার। এটা হচ্ছে বাগানগ্রাম বাজার, আর সামনেই অটো স্ট্যান্ড। আর এদিক থেকে কিছুটা গেলে, মানে 1 কিলোমিটার 2 গেলে বাংলানি, বাংলানি থেকে 1 কিলোমিটার গেলেই সুটিয়া। সুটিয়াটা হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম। এই বাগানগ্রাম বাজারে এই চায়ের দোকানের সামনে একটা দাদার সাথে দেখা হয়ে গেল। এই গ্রাম সম্পর্কে একটু জেনে নেব বিস্তারিত। তা দাদা ভালো আছেন? দাদা ভালো নেই, ডিয়ার লটারি কেটে কেটে দাদা শেষ। আমি আর ডিয়ার লটারি কাটতে চাচ্ছি না, ডিয়ার লটারি বলেন বন্ধ করে দিতি। ও, অ্যাকচুয়ালি উনি লটারি কাটে, লটারি কাটার পরে কিছু বাদে না, তাই ওনার এই ক্ষোভটা। তো বিশাল ক্ষোভ, আমার বিশাল ক্ষোভ। ডিয়ার লটারি কাটতে কাটতে আমি পুরোই শেষ। তো যাই হোক, আস্তে আস্তে এই যে চায়ের দোকান, চা খাবো এখান থেকে। চা খেয়ে আমার গন্তব্যে আমি রওনা দেবো। দাদা ভালো আছেন তো? আচ্ছা দাদা, আপনার এই যে বাগানগ্রাম বাজারে মোটামুটি চা বিক্রি করছেন, এই চা বিক্রি করে রোজগার কেমন হয়? চলে যায় মোটামুটি। তা দুধ চা না লিকার চা, কোনটা বেশি চলে? রকমই হয়। লাভবান কোনটাই বেশি? লাল চাই। লাল চায়ে? আচ্ছা, তা মানে কত কাপ সেল হয়? 200 কাপ। 200 কাপ। ফাইনালি চা পেয়ে গেলাম। নিকটবর্তী গ্রাম বাগান গ্রাম, সেই বাগান গ্রামের যে দাদার দোকানটা আপনাদের দেখালাম, সেই দোকান থেকে চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে তারপর আস্তে আস্তে বেরোবো। তো যাই হোক, এই যে সীমান্তবর্তী গ্রামের বাগান গ্রামের বাজারটা কিন্তু ভালোই বড়। তো বাজারটা একটু দেখাই। এই যে হচ্ছে বাজার, আর সামনে অটো স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে বাংলানি। এই দাদা কিন্তু এই চায়ের ব্যবসার উপরই সংসার চালান। এখানে টোটাল 3 দিন হাট বসে এই বাগানগ্রাম বাজারে। 2 দিন সবজির হাট আর 1 দিন কাপড়ের হাট। সীমান্তবর্তী গ্রাম, এই গ্রামের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে চাষবাস হয়। এখানকার বেশিরভাগ মানুষ চাষবাসের পেশার উপর নির্ভরশীল। যারা চাষবাস করে, ফসল উৎপাদন করে, তারা কিন্তু এই নিকটবর্তী বাগানগ্রাম বাজারে এসে বিক্রি করে হাটের দিন। দাদা, আপনার নাম কি? আমার নাম বাবু। ও, যার দাদার নাম বাবু, তো এটা বাবুদার চায়ের দোকান। তো এখানে সপ্তাহে কদিন হাট বসে? সপ্তাহে 3 দিন। 3 দিন। 3 দিন মানে কি কি বার? ও তোমার বুধবার, রবিবার আর হচ্ছে শুক্রবার। শুক্রবার কাপড়ের হাট, আর বুধ আর রবি হচ্ছে আপনার সবজির হাট। সবজির হাট। তো সবজির হাট বসে, তো সবজির হাটে তো প্রচুর পরিমাণে লোক হয়। সীমান্তবর্তী গ্রামের পার্শ্ববর্তী গ্রামগুলোও তো এই হাটে আসে। আর কাপড়ের হাটে কীরকম লোক হয়? ভালোই লোক হয়। ও, ভালোই লোক হয়। আর এখানে তো সবজির হাটে তো একদম টাটকা সবজি পাওয়া যায়, টাটকা তাজা সবজি, মানে একদম ফসল মাঠের থেকে উঠেই এই হাটে চলে আসে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে শুনেই নিলেন দাদার মুখ থেকে যে এখানের যে সবজি, মানে গ্রাম অঞ্চলের যে সবজি চাষ হয়, সেই সবজিটা কিন্তু একেবারে টাটকা পাওয়া যায়।
চা খাওয়া কমপ্লিট। চা খাওয়ার পরে চায়ের দোকানতে বেরিয়ে এবার কিন্তু আমি সেই বৃদ্ধা মহিলা যে বাড়ি, সেই বাড়ি পৌঁছাবো। তো অনেকটা হাঁটতে হবে, হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হবে। তো সামনে যা প্রাকৃতিক দৃশ্য পড়বে সেগুলো আপনাদের দেখাবো। এটা হচ্ছে মেন রোড, মানে চারমাথা মোড়। চারমাথা মোড়ের থেকে একটা বাগির দিকে চলে গেল, একটা বাংলানির দিকে চলে গেল। আর আমি যে রাস্তাতে হেঁটে যাচ্ছি এটা কাঁচা রাস্তা, মানে ইটের রাস্তা। ইটের রাস্তা বরাবর আমার সামনের দিকে এখনও প্রায় 500 মিটার পথ হাঁটতে হবে হেঁটে, তারপর সেই বৃদ্ধার বাড়িতে পৌঁছাতে পারবো। গ্রাম অঞ্চলের একটা বৈশিষ্ট্য আপনাদের দেখায় যে গ্রাম অঞ্চলের সকালবেলার যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ও একটা বৈশিষ্ট্য। এই হচ্ছে গরুর গাড়ি, এখানেই বোঝা যাচ্ছে এই পরিবারের বাড়িতে গরু আছে এবং সেই গরু চাষের কাজে নিযুক্ত হয়। বাগান গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু মুরগি পোষেন। এটা কিন্তু গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখ কত সুন্দর। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, গ্রাম অঞ্চলে যেটা দেখা যায়, এই যে হচ্ছে মশাল দেওয়া, এগুলোকে মশাল বলে। গরুর যে পায়খানা বর্জ্য, এই মশাল কিন্তু জ্বালানির কাজে ব্যবহার করা হয়। এখানকার যারা বসবাস করে তারা কিন্তু এটা জ্বালানি হিসেবে ব্যবহার করে, মানে এটা উনুনের আকারে ব্যবহার হয়। ইটের রাস্তা বরাবর হেঁটে আসলাম, হেঁটে এসে এই যে ঢালাই রাস্তা, এবার ঢালাই রাস্তা বেয়ে কিছুটা দূর যেতে হবে। তারপর দেখা যাক, এখানে শুনে নেব যে ঠাম্মার বাড়িটা কোথায় বা সেই বৃদ্ধার বাড়িটা কোথায়। এই রাস্তা বেয়ে হেঁটে হেঁটে আরও যা সামনে পড়বে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য বা এখানকার কালচার সবই আপনাদের তুলে ধরবো। অনেকটা দূর আসার পরে একটা পাড়ার মধ্যে ঢুকলাম এবং এই পাড়াটায় একটা বড় পুকুর আছে। এই পুকুরে অনেকে স্নান করে এবং যাবতীয় কাজ করে এবং মাছ চাষও করে। সকালবেলার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কত সুন্দর দেখুন একবার, কত বড় পুকুর। এই হচ্ছে ঘাট, এই ঘাটে কিন্তু এখানে মানুষজন, এই গ্রামের মানুষজন, মানে কাছাকাছি থেকে শুরু করে অনেক কিছু ধোয়াধুয়ি শুরু করে স্নান করা থেকে শুরু করে সব রকম হয়। আর এই পুকুরটায় কিন্তু মাছ চাষও হয়। এবার আস্তে আস্তে আরও এই পুকুর বরাবর সামনের দিকে হেঁটে যাবো। আর কত সুন্দর পাখি দেখো, কত রকমের কালারফুল পাখি, মানে পরিযায়ী পাখি এই পুকুরের পাশ দিয়ে বসবাস করছে। ঢালাই রাস্তাটা কিন্তু সোজা চলে গেল, মানে এবার আমার ঢালাই রাস্তা দিয়ে গেলে হবে না, পুকুরের পাশ দিয়ে যে কাঁচা পায়ে হাঁটা রাস্তা, সেই রাস্তা বরাবর আমার সামনের দিকে এগোতে হবে। এই যে রাস্তা দেখুন বাগানের মধ্যে দিয়ে, এই রাস্তা দিয়ে সামনের দিকে যাব। বাগানটা পেরিয়েই কিন্তু একটা বাড়ি বাঁধবে। এটা হচ্ছে কিন্তু হাঁটার রাস্তা নয়, কারণ এটা একটা বাড়ির রাস্তা। দেখো একেবারে কেমন নির্ঝুম পরিবেশে বাড়িটা এখনও সেভাবে তৈরি হয়ে পারেনি। আর একটা জিনিস দেখা, এটা কিন্তু ঢেকি গ্রাম অঞ্চলে ভালো দেখা যায়। আমরা যখন শীতকালে পিঠে খাই, এই ঢেকি দিয়ে কিন্তু চাল গুঁড়ো করা হয়। এই ঢেকি দিয়ে কিন্তু চাল গুঁড়ো করা হয়, মানে যে চাল দিয়ে আমরা পিঠে বানাই সেই চালের গুঁড়ি এই ঢেকিতে পেষা হয়। গ্রাম বাংলায় কিন্তু এটা একটা ঐতিহ্য। এই যে ঢেকি দিয়ে যে চাল কুটে পিঠে বানানো, এটা একটা সত্যি মানে খুব ভালো ঐতিহ্য। আর এই যে বাঁশটা, এই বাঁশটা ধরে কিন্তু এইভাবে ঢেকিতে পা দেয়, এখানে পা দেয়। আর ঢেকির এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু চাল রাখা হয়, চাল রেখে তারপর পেশাই করা হয়। যখন পাড় দেয় ওই জায়গাটা যখন পড়ে তখন চালটা পেশাই হয়, নিখুঁতভাবে এই চালটা গুঁড়ো হয়ে তারপর আমরা পিঠে পায়েস সেই চাল দিয়ে তৈরি করি। তো চলুন এবার আস্তে আস্তে এই বাড়ির পাশ দিয়ে হেঁটে যাব। এবার কিন্তু এই বাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। বন্ধুরা দেখো, একটা জায়গায় যেতে গেলে, একটা জায়গায় এক্সপ্লোর করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। আর আমি প্রতিবন্ধী, আমার একটু কষ্ট হয়, তবুও আমি নতুন কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের। আর মানুষের জীবন সংগ্রাম আপনাদের সামনে তুলে ধরি। আপনারা প্রায় ভিডিওতে দেখেছেন আমি বেশিরভাগ কিন্তু এখন সীমান্তবর্তী গ্রামের মানুষের যে সংগ্রাম সেটা নিয়ে ভিডিও বানাই। তো আপনারা ভালোই সেই সম্পর্কে অনেক সাড়া দেন, খুব ভালো লাগে আমার। এখানে একটা কথা বলি, আমি তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আমার একটা জায়গা এক্সপ্লোর করতে খুব কষ্ট হয়, খুব হাঁটতে হয়। তো আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট এবং আপনারা যেভাবে কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আমাকে এক্সট্রা অক্সিজেন আপনারা জুগিয়ে দেন, এই জন্যে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এখানে আর একটা কথা বলে রাখি, তো আমি যেমন হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী, তো আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, আপনাদের আশেপাশে কোনো প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ ভাই বোনেরা থাকলে, তারা যদি কোনো ভালো কাজে আগ্রহী হন, তো আপনারা অবশ্যই তাদেরকেও সাপোর্ট করবেন, যেন খুব সুন্দরভাবে তারাও
এগিয়ে যাই। এই বাসটা দিয়ে আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং নতুন কিছু দেখানোর চেষ্টা করব। এই বাগানের মধ্য দিয়ে হেঁটে আস্তে আস্তে সামনে সেই বৃদ্ধা বা সেই ঠাকুমার বাড়িটা পেয়ে গেলাম। এই হচ্ছে সেই ঠাকুমার বাড়ি। এই ঠাকুমা কিন্তু এই নির্জন জায়গায় একা একা বসবাস করছে অনেক দিন ধরে। কতদিন ধরে আছে এখানে, কতদিন ধরে বসবাস করছে, তার জীবন সংগ্রাম কি, সব কিছুই তুলে ধরবো, ওনার মুখ দিয়েই শুনবো। তো চলুন ওনার আগে দেখা পাই, তারপর যাবতীয় কথা হচ্ছে। অবশেষে ঠাকুমার বাড়িতে পৌঁছে গেলাম। এই হচ্ছে সেই ঠাকুমার ঘর। কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ। ঠাকুমার ঘরে অবশ্য দরজা দেওয়া আছে, তবুও ডেকে দেখি। ও ঠাকুমা, বাড়ি আছেন? যাই হোক, আমার সৌভাগ্য সত্যি খুব ভালো, ঠাকুমার দেখা পেয়ে গেছি। ঠাকুমা ঘরে আছেন, ঠাকুমা রান্না করছেন। তো এই ঠাকুমার জীবন সংগ্রাম খুবই কঠিন, আর ঠাকুমা একা একাই খায়, একা একাই বসবাস করে, এবং ঠাকুমা এখন রান্না করছে। তো আস্তে আস্তে ঘরের দিকে যাব, ঠাকুমার সাথে কথা বলবো, ঠাকুমার জীবন সংগ্রাম কাহিনী শুনবো। তো চলুন বন্ধুরা, এই হচ্ছে ঠাকুমার ঘরের ওঠার জায়গা। এটা হচ্ছে সিঁড়ি। ঠাকুমা, এটা সিঁড়ি বলে না কি বলে, ডোয়া? এই যে ঘরে ওঠার যেটা, এটাকে কি বলে? পোটে, তাই তো? তার ঠাকুমাই বলে দিল, আমার খেয়াল ছিল না, এটাকে বলে পোটে। এখানে পা দিয়ে ঘরের ভিতরে উঠতে হয়। এই যে হচ্ছে ঠাকুমার ঘর। তো দেখো, এই নির্জন জায়গায় এত বড় ঘর। বন্ধুরা দেখো, এই যে ঠাকুমার ঘর, এই ঘরে কিন্তু বসবাস করে একা একাই। ঠাকুমার ঘরে দেখো কত, মানে টালির চাল উপরে, আর চারিপাশ দিয়ে বেড়া, আর মধ্যে ঘরের মধ্যে এক জায়গায় টিন দেওয়া আছে, আর তিন পাশে কিন্তু বেড়া। এই ঘরে কিন্তু ঠাকুমা বসবাস করে অনেক দিন ধরে। আর দেখো কত সুন্দর এখানে ঠাকুমার দেবদেবীর ছবি টানিয়ে রেখেছে, বা খুব ভালো জিনিস, ভালো লাগলো। ঘরের দেওয়ালের চারিপাশে কিন্তু দেবদেবীর ফটো বা ছবি লাগিয়ে রেখেছে। আর এই হচ্ছে ঠাকুমার ঘর। এই ঘরে ঠাকুমা থাকে রাত্রেবেলায়, দেখুন ঘরটা। আর এই পাশে হচ্ছে ঠাকুমার ঠাকুর ঘর, তাই তো ঠাকুমা? এই পাশে ঠাকুর ঘর তো? হ্যাঁ, এই যে হচ্ছে ঠাকুমার ঠাকুর ঘর। হ্যাঁ ঠাকুমা, করেছি, দেখেছি, খুব সুন্দর। তো দেখো, এত বড় বাড়ি, পাশে কিন্তু নির্জন জায়গা, পাশে একটা বড় পুকুরও রয়েছে, এবং এই পাশে জঙ্গল, আর সামনে ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ। এই পরিস্থিতিতে এই ঠাকুমা এখানে একা একা বসবাস করে। তো দেখো, এখন কিন্তু ঠাকুমা রান্না করায় ব্যস্ত, রান্না করছে। দেখো হ্যাঁ, দেখো কত জায়গায় ঘরে তালি দেওয়া, এইভাবে বসবাস করছি। কত কষ্ট করে। দেখো, মানে ফাঁকা হয়ে গেছে, ঠান্ডার দিনে ঘরে কিন্তু ঠান্ডা ঢুকবে, সেই কারণে এই বিভিন্ন জায়গায় নিজে একা একাই তালি দিয়ে রাখছে। এই দেখো, এই যে তালি মারছে, ওখানে তালি মারছে। মানে ঠাকুমার কিন্তু খুব কঠিন পরিস্থিতিতে এখানে বসবাস করে। আর ওই যে উনুন, গ্রামের মানুষরা যে উনুনে রান্না করে কাঠের, সেই কাঠ দিয়েই কিন্তু ঠাকুমা রান্না করছে। ওখানে ভাত রান্না হচ্ছে বোধহয়। তো ঠাকুমা, আপনি ভালো আছেন তো? শরীর ভালো না, এখন ভালো না? গা গত ব্যথা, মাথা এরকম। এই দেখো দাঁড়াইছি, দেখি মানে একা একাই টলছে, তাই তো? হ্যাঁ, একা একাই। তা আপনি এই ঘরে একা একাই থাকেন? প্রবলেম হয় হঠাৎ করে, তাহলে তো দেখবে কে, আর দেখার লোক তো নেই। আপনার বয়স কত হয়েছে? 90 বছর। 90 বছর? তাই এই যে একা নির্জন পরিবেশে, এত বড় একটা বাড়িতে নির্জন জায়গায় বসবাস করছেন, তা আপনার ভয় লাগে না? ভয় লেগে কি করব? কিছু করারও নাই। অযোধ্যায় হুম। দশরথের ছেলে লক্ষণ, লক্ষণের বউ কত কষ্ট করেছে, সীতা কত কষ্ট করেছে। তা আমার নাম উর্মিলা, লক্ষণ তো কোনোদিন বউ নিয়ে ঘর গৃহবাস করিনি। হ্যাঁ। আর আমিও সেই স্বামী নিয়ে, আমার 1 বছর বিয়ে হলি। হ্যাঁ। এবছর ফাল্গুন মাস যেদিন যায় ওই দিন বিয়ে হইলো, আর তার ফিরে ফাল্গুন মাসে আর একটা দেওরের বিয়ে হইলো, আর এক শ্বশুরি ছেলে। হ্যাঁ। বৌভাত 34 মাসে করলে, বৈশাখ মাসে মারা গেল তিনি। তখন আমার বয়স। আপনার স্বামী, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তা আপনার স্বামী যখন মারা গেল, আপনার বয়স কত? তখন 11 বছর টছর। তখন ছোটবেলায় বিয়ে দিয়েছিল, বলে যে ছোট মেয়ে বিয়ে দেবো না, তা বললে যে দেওয়া জমি জায়গা আছে, সেই জন্যই দিয়েছিল। মানে আপনার 11 বছর বয়সে আপনার স্বামী মারা গেছে, তারপরে থেকে আর তারপরে আপনি
আর বিয়ে করেননি? না, আগে সমাজেতে ছিল হ্যাঁ। এরকম, সেই জন্যই বিউটি দেয়নি। তারপরে মানে আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি এই যে 80টা বছর একা একাই কাটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এই যুগের মানুষ হলে তো আরেকটা বিয়ে থাওয়া করে নিত। তখন আইয়ে দিত না, সমাজ ছিল সমাজ। আর আমি বিয়ে করিনি, যে কপালে যদি সুখ হয় তো এক কাপড়েই সুখ হয়, আর সুখ যদি না হয় তাও 14 ফিরে বিয়ে দিলেও হয় না। না কি বলতে চাচ্ছ? একদম একদম। তো বন্ধুরা কথাটা দেখলেন কি বললো। প্রথমত যে রামায়ণের যে সীতা, সেই সীতা কিন্তু ঘর করতে পারেনি, সেই উদাহরণ দিয়েই ঠাকুমা বলল যে সীতা যখন পারলো না এত কিছু মানে এত কিছু ত্যাগ স্বীকার করে থাকতে পারলো, শেষ তো পর্যন্ত পাতালপুরি চলে গেল। হ্যাঁ, তো আমি কেন পারবো না? তাই ওনার 11 বছর বয়সেই স্বামী মারা যান। ঠাকুমা আপনার কাহিনী আরও শুনবো। তো আজকে আমি সারাদিন আছি আপনার কাছে, আপনার বাড়ি, আপনার সঙ্গে সবসময় আছি। তো আপনার কাহিনী আরও শুনবো, আরও আছে তো গল্প, আমি ওই গল্পগুলোই শুনবো। আর আপনার গল্প এই দর্শক বন্ধুরা শুনবেই। নাঙল তুলে দিতে গিয়েছিল শরিকরা, শ্বশুরের এক বাবার এক ছেলে তো, হ্যাঁ। তাই এরা দখল দেবে না আমার। ও, তাই ওই সেই নাঙলের মুষ্টি এরম করে আমি কয়েকটা লোক ডাকলাম, তারা বললো উর্মিলা তুমি নাঙল ধরো। তাই নাঙলের তাড়া ধরে দাঁড়ালাম। দাঁড়ালেই এবারটা বচন বিশ্বাসের বললো, আমার সে মেজি শ্বশুরি ছিল। আচ্ছা আচ্ছা। বচন বিশ্বাসের বললো যে বচন তুমি এবারটা নাঙলের জোত কেটে আলির বাইরে ফেলে দাও উর্মিলার হাতের থেকে। তার ফেলাতে পারলো না। তো এসব অনেক কাহিনী আছে। আচ্ছা, পরে শুনবো। হ্যাঁ, আপনি রান্না করছেন, তা রান্না করুন দেখুন। তাকায় দেখো, এই যে সত্য যুগে সত্য ছিল রে সত্যনারায়ণ, হ্যাঁ। তেতা যুগে হইলাম আমি, সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, তেতা যুগে হইলাম আমি রাম সুয়াগিনী, তো যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, তেতা যুগে হইলাম আমি রাম সুহাগিনী, কপাল দোষে হইলাম মাগো বনসারিণী, চারি যুগে আমি মাগো মন্দ ভাগিনী। গান কিন্তু অনেক জানি আমি, আর শেষ পর্যন্ত ওই নিমাই যে জন্ম হইলো। হ্যাঁ, মানে আপনি পুরো 4টে এই গানটার মাধ্যমে 4টে যুগই বর্ণনা করে দিলেন। মানে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলি যুগ। তা কলি সব কটা জানি আমি, বলবো দেখি। আচ্ছা, হ্যাঁ। এদিকে সেরাই হুম। দেবকীর গর্ভে জন্ম নিল, হ্যাঁ। যশোদার কাছে পালন হইল। হ্যাঁ। এই কৃষ্ণ, কৃষ্ণ, হ্যাঁ, দেবকীর গর্ভে এই যশোদা এই লাঠি হাতে করে দাঁড়াই নুনি তৈরি করে খাচ্ছে, তাই দেখতে পেয়েছে। এসব আমার ঘরে আছে। ঠাকুমার এই ঘরে কিন্তু সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগের সব দেবদেবী এখানে কিন্তু মানে লাগিয়ে রেখেছে। মানে ওনার মনে এত ভক্তি, কারণ দেখুন ওনার কেউ নেই, উনি নিঃস্ব, ওই জন্য ওনার ভগবান ছাড়া আর ঈশ্বর ছাড়া কিন্তু কেউ নেই, তাই তো? এই এই এলো কৃষ্ণ ওই রাধা কাপড় তৈরি করে গাছে বসে বাঁশি বাজাচ্ছে। আর এই যে হচ্ছে গীতার সারাংশ, মানে গীতায় কি কি বলা আছে সেটা আপনি এইভাবে লাগিয়ে রেখেছেন, টানিয়ে রেখেছেন, তাই? আর ওই দেখো, হ্যাঁ, ওই সেই যুদ্ধে যাচ্ছে, ওটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। হ্যাঁ, তাই ওই সেই বললো কি যে ওই সেই যুদ্ধে যাচ্ছে, তাই শ্রীকৃষ্ণ রথের সারিতে হয়েছে, রথ চালাতে যাচ্ছে, বুঝতে পেরেছ? আর অর্জুন রথ অর্জুন চালাবে, শ্রীকৃষ্ণ চালাচ্ছে। আর এই যে সীতার হরণ করে নিয়ে গিয়েছে, তাই ওই সাগর বাঁধে হনুমান জাম্বুমানে সবাই সাগর বাঁধছেন, রাম নাম লেখছে হনুমান, বুঝতে পারলি? আর জাম্বুমান ওই গাদা ঘাড়ে করে দাঁড়িয়ে। আচ্ছা, হনুমান আর জাম্বুমানের বিষয়টা আমি একটু জানতে চাই। তা শোন, পরে বলবো। তা বলছি যে আমি রান্না করতে করতে ওই যাবেন, তা বলছি যে রাত্রিরে আমি ভাত খাইনি। তুমি রাত্রি ভাত খাওনি কেন? ভাত রান্না করিনি বুঝে খাইনি আমি। বাবা, দেখো বন্ধুরা, রাত্রে কিন্তু খায়নি, কারণ একবেলা রান্না করে কোনো রকম, এই ঠাকুমা রান্না করে নিজে একা একাই রান্না করে একা একাই খাই, তো তা রাত্রে রান্না করেনি, শরীরটা ভালো ছিল না, ওই জন্য রান্না করেনি, খাওয়াও হয়নি। তো
তো এখন সকালে ঘুম থেকে উঠে রান্না করছে, সেই ভাত হবে তারপর কিন্তু খাবে। তো যাই হোক ঠাকুমাকে এখন একটু বিরক্ত করব না, কারণ ঠাকুমা রান্নাটা সেরে নিক, তারপর ঠাকুমার সাথে অনেক কথা হবে। হ্যাঁ ওই রাম দেখাচ্ছে যে অমনি অমনি বান্ধ দেখাচ্ছে, ওই সাগর বান্ধে সীতার উদ্ধার হ্যাঁ করতে হ্যাঁ, ওই যে যাবে। সীতার উদ্ধার করতে যাওয়ার সেই সিন। সেই ফটো ওই তোমার যেরকম দেবদেবী ছাড়া কেউ নেই, আর দেবদেবীরও তোমার ছাড়া কেউ নেই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাই এই দেখো, হুম এই হলে নিমাই, এই হুম নিমাই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ এই দাঁড়াই রয়েছে, হ্যাঁ। আবার কৃষ্ণ নিমার বুকের ভিতরে। একদম। আবার এই হলো দ্রৌপদীর বস্ত্রহরণ করছে, ভীমর্জুন নকুল সহদেব, হুম তাই হলো এদের সঙ্গে বস্ত্রহরণে ঠকি গেছে। হুম তাই ওই সেই এই এরাই এই কি পঞ্চপাণ্ডব। হ্যাঁ ঠকি গেছে, তাই কাপড় যত দলা করছে এই, হ্যাঁ, আর কৃষ্ণ দেখতে কাপড় জোগাছে, আর একদম এ করে এরকম করে মানে কৃষ্ণ ডাকছে, ডাকছে। বাহ, এই দেখো দেখেছে, হুম, তাই বলছি যে। আর এই যে রাম লক্ষ্মণ সীতা দেবী, হুম। এটা কি যখন এসে বনবাস গেছিল তখন কার এটা? না বনবাসে তো দেখাচ্ছি দাঁড়া। হুম। আর এই যে এই সেই সমস্ত দেখতে পাচ্ছি সব দেব হ্যাঁ। দেবীতা, এই সমস্ত। আচ্ছা, এই যে ছবিগুলো, এই ছবিগুলো কে এঁকেছে? আমি আঁকেছি। দেখো বন্ধুরা, একটা জিনিস, এই ঠাকুমার যে প্রতিভা, সেই প্রতিভাটা আপনাদের একটু দেখায়। এই যে মায়ের ফটো, এই এত সুন্দরভাবে নিজে কিন্তু অঙ্কন করেছে, মানে নিজের হাতে তৈরি করা এই একটা। আর এই একটা চিতাবাঘ, মানে চিতাবাঘটাও কিন্তু এই ঠাকুমা এঁকেছেন, তাই তো ঠাকুমা? এটা কতদিন আগে এঁকেছেন? সে অনেকদিন আগে, তখন আমার ইয়ং বয়স। তখন ইয়ং বয়স ছিল? বা সেই সময় এইগুলো হাতের কাজগুলো করতেন। এরকম আরো ফটো আছে না এই দুটোই আছে? আরো আছে ঘরে, তা বাঁধানো না রে। আচ্ছা ঠিক আছে, বাঁধানো না তো, হ্যাঁ। আমি আমার কাছে দিও, আমি ওই ফটোগুলো বাঁধিয়ে দেবো। এইটা তাকায় দেখো, হ্যাঁ এই কিরাকিটাটা দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ আবার এই কিরাকিটাটা দেখতে পেয়েছো, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ 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 আর এই কিরাকিটাটা তো দেখতে হ্যাঁ। পেয়েছো। রাম আচ্ছা, এটা সীতা। এই যে ফটোটার মধ্যে এটা কিন্তু 3টে যুগ রয়েছে, তাই তো? হ্যাঁ, এই 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 রাম সীতা, হুম। এই রাম সীতা তো, এই যে কৃষ্ণ রাধা আর রাম সীতা, হ্যাঁ আর এই লক্ষ্মী কি নারায়ণ, আর ওই রাধা কৃষ্ণ। মানে মধ্যের যে ছবিটা লক্ষ্মী নারায়ণ, এটা তো সত্য যুগের। হ্যাঁ হ্যাঁ। তার পাশে রয়েছে ত্রেতা যুগ, মানে এই রাম আর সীতা। সীতা, হ্যাঁ। আর তারপরে কৃষ্ণ আর রাধা, এটা হচ্ছে দাপর যুগে। হ্যাঁ, এই 3 যুগের ছবিটা এখানে রয়েছে। তো দেখো ঠাকুমা সব কিছু কিন্তু এখানে টানিয়ে রেখেছে। আর ঠাকুমা এখানে বলছে যে ভগবান ছাড়া আমার কেউ নেই, আর যা আছে আমার ঘরে সবই ভগবানই আছে। সত্যিই তাই, ঠাকুমাই ঈশ্বর তুল্য মানুষ। এই মানে সমস্ত। ওই যে হচ্ছে আপনার ঠাকুরের সিংহাসন, তাই তো? হ্যাঁ, আপনি কি প্রত্যেক দিনই পুজো দেন? প্রত্যেক দিন এই ও, যে এই যে মালা, জপের মালা। মালা। বাহ, দারুণ। যাই হোক, ঠাকুমা একা থাকলেও এখানে কিন্তু ঠাকুমা কিন্তু তাদের ঈশ্বর নিয়েই আছে, তো ভালোই আছে, তাই তো ঠাকুমা? হুম, ওই যে ঠাকুমার সিংহাসন, ওখানে ঠাকুমা পুজো দেন। ঠাকুমার জীবনী কিন্তু এখনো বাকি আছে, তো ঠাকুমা পরে বলবে। বলছে উনি রান্না করছে, রান্নাটা হয়ে যাক, মানে রান্না করতে করতে এই ঘর কথা বলতে। করায়। আর ঘরের মধ্যে ডাকছে, এবার ঠাকুমার ঘরের ভিতর ঢুকবো। কারেন্ট নেই ঠাকুমা ঘরে? আছে। এই হচ্ছে ঠাকুমার ঘর। দেখুন, এই যে খাটটায়, এই খাটটায় ঠাকুমা থাকে, একা একাই থাকে। তো যাই হোক, ঠাকুমার ঘরে কারেন্ট আছে, এটা দেখে খুব ভালো লাগলো। আর দেখো চারিদিকে কিন্তু দেবদেবীর, কেন আছে? হ্যাঁ ফ্যানও আছে হাওয়া খাওয়ার জন্য গরমের সময়। এই দেখো, এবার দেখো, ওই রাধা কৃষ্ণ, হুম এই এই মহাদেব, হুম এই মা কালী, হ্যাঁ। ওই রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই রাম হ্যাঁ লক্ষ্মণ, ওই ওই তো, ওই হ্যাঁ দেখতে পাইছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে। লক্ষ্মণ ওই রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছে। হুম, আর এই হলো মা দুর্গা। আচ্ছা, মা দুর্গার ফটোটা, হ্যাঁ। হ্যাঁ, আর এই হলো মহাদেব। আর এই হলো ওপরে রয়েছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, আর নিচে চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ মহাপ্রভু। এই কি পা, মাথার দিকেও কিন্তু দেবদেবীর ফটো রয়েছে, আর পায়ের দিকে কিন্তু কিছুই নেই, কারণ পায়ের দিকে রাখতে নেই, সেই জন্য উনি বলছে যে পায়ের দিকে আমি কিছু রাখিনি, ফাঁকা পুরো। আবার এই পাশে দেখো রেখেছে ট্রাঙ্কে সব কিছু রেখে দেন, তাই তো? আপনার সব
কিছু আর কি কিছুই নেই, এতে আর কটা কি ধরেন বলো না? হ্যাঁ দেখো ঠাকুমা বলছে কিছুই নেই জীবনে, আর কি আছে, কি ধরবে, মানে ওনার যে জীবন সংগ্রাম, মানে আর বলছে যে কিছুই নেই, যা আছে এই ভগবান নিয়ে, হুম, হুম, তাই তো? তাই তো। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, চলো রান্না করো আগে। রাত্রে খাওনি? না। আর তাহলে খেয়েছিলে কবে? কালকে দুপুরে? হ্যাঁ, তা দুপুরে খেয়েছো আর এর মধ্যে ভাত খাওনি, তো তোমার তো খিদে লেগেছে। খিদে লেগেছে তো। আর বেড়ার এসব দেখো সব ফুটো ফাটা বানানো হ্যাঁ সেটাই দেখছি, ঠান্ডার সময় তো যখন ঠান্ডা পড়বে তখন তো খুব কষ্ট, ঘরের ভিতরে ঠান্ডা হাওয়া ঢুকে যাবে। কষ্ট না। তো এই যে জ্বালানি কি তোমার এই আশেপাশ থেকেই কুড়িয়ে এনে এখানে রাখো? এই বাড়ির ও মানে বাড়ির জ্বালানি আছে। আচ্ছা, মানে ওই বাড়ির যে গাছপত্র আছে তার থেকে যে জ্বালানি হয় সেই জ্বালানি দিয়েই তুমি রান্না করো, তাই তো? ভাত রান্না হচ্ছে এখন? হ্যাঁ, কুড়ি টুড়ি রান্না করি আমি। ও এটা কেউ জ্বালা করি এখন যায় না, সব গুছাইছি আমি। ও, তুমি একা একা সব নিজেই গুছাই নাও, তাই না? হ্যাঁ, ভাত উঠে গেছে না? ও তো বলছে আমি আজকে খাবো, কিন্তু কিরা আমি তুমি কি দেখাবো আজকে? না, আজকে না, কিন্তু কেন আজকে কি রান্না হয়নি? সিদ্ধ ভাত রান্না হচ্ছে তো। তার সিদ্ধ ভাত দিচ্ছি না আমি। সিদ্ধ ভাত দিবা না? ও একসাথে ভাত দেবো, তার সিদ্ধ ভাত দেবো কেন তো? মানে একসাথ খেতে দিবা, তার সিদ্ধ ভাত দিবা না, ভালো মন্দ রান্না করে দিবা? হ্যাঁ, যা রান্না করতে পারে। আচ্ছা দেখো বন্ধুরা, কত মানবিক ভালো আগের যুগের যারা মানুষ, তাদের মন দেখো। যে আমি বললাম যে ঠাকুমা তোমার এখান থেকে আজকে খাবো, তা ঠাকুমা বলছে আজকে সিদ্ধ ভাত হচ্ছে, আজকে তোমাকে খাওয়াবো কেন, ভালো মন্দ আমি যা রান্না করতে পারি সেটাই তোমার খাওয়াবো। তো এই যে মানবিক মন কয়জনের আছে, কত ত্যাগ স্বীকার করে, কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করে এখনও তিনি কিন্তু সংগ্রাম করেই যাচ্ছে। ঠাকুমা আপনার যখন ইয়ং বয়স ছিল তখন তো আপনি খুব সুন্দর দেখতেই ছিলেন, আপনি তো পারলে আর একটা বিয়ে করতে পারতেন। তা আপনি প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে যদি সুখ হয় এক কাপড়ে হয়, আর যদি সুখ না হয় তাহলে অনেক কাপড়ে হয় না। না। তার মানে আপনার যখন স্বামী মারা গেছে সেই শোকে, মানে সেই দাদুর ভালোবাসা, তার সম্মানটুকু রেখে আপনি একা একাই জীবনযাপন করছেন, তাই তো? হুম। ঠাকুমা কিন্তু তার যে জিনিসপত্র আছে, ঠাকুমা আমাকে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, তার জীবন সংগ্রামে যে জিনিসগুলো গুছিয়ে রেখেছে তার স্মৃতি হিসাবে, সেগুলো কিন্তু আমাকে এক এক করে দেখাচ্ছে। এই যে বের করছে, এই সেই বৃন্দাবন গেছিলাম, তার ফটো ফটোই দেখ। ও এই যে সেই বৃন্দাবন গেছিলেন? আমি ও। দেখবো বলিস কি বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা। আর কেউ কবে ফেলি দেয় না, কি বলছিস? হ্যাঁ তার মানে অন্য কেউ হলে ফেলে দিত, সেটা তুমি রেখে দিয়েছো। এইসব গাড়ি চলুন ভাড়া যে টাড়ায় গেছিলাম। হ্যাঁ, ওই সময়। গয়া রাজগীরও গেছিলে, তাই তো? গয়া গেছিলে? হুম। বাংলা, বিহার, উড়িষ্যা, হ্যাঁ। নবাব এর বাড়িতে দেখে আসছি। বাহ, হ্যাঁ, ভালো, খুব ভালো। নবাবের বাড়িও দেখে এসছো? তারপরে এলো রামের যেখানে জন্মস্থান অযোধ্যা, অযোধ্যায় গেছিলে? অযোধ্যায় গেছি, দশরথের বাড়ি। দশরথের বাড়ি? হ্যাঁ। ও। তারপর ভগবতীর বাবার নাম হচ্ছে, এক নাম হচ্ছে কি ভালো, ও সব দেখেছি আমি, বুঝতে আচ্ছা পারছি। বাহ। সেই এরম করে ত্রিশুল, ওই সেই বলবো কখন, তো বলতে গেলে মেলার সময় দেরি হবে আচ্ছা, তো, আচ্ছা। তা এখন বলছি না। তবে দেখ, হুম, মহাদেব এরম করে রেখেছে, হুম, ভগবতীর চুল এই পর্যন্ত, আর ত্রিশুলের দক্ষ রাজা যজ্ঞ করিল, সেই হ্যাঁ, যজ্ঞে হ্যাঁ। গেল। হ্যাঁ। তাই বলিল পাগলা ভোলার বউ নিমন্ত্রণ করিল না, আগে দক্ষ রাজার হইলো যজ্ঞ করিল, তাই নিমন্ত্রণ করিল। হ্যাঁ। তা দক্ষ রাজা এই মহাদেব যাই সাবা দেয়নি। ও। তা বললে কি যে তোমার ছোট জামাই যজ্ঞের স্থানে সাবা দিলে না। হুম। তা বললে কি যে সাবা দিলে না, ফিরে আবার মনোবাসনা পূর্ণ করে ও, যজ্ঞ আচ্ছা। করিল। সেই সময় নারদ বললে যে মামি তোমার বাবা যজ্ঞ করছে, যাবা না? তা বলছে না। তা বলছে কেন? তা বলছে নেমন্তন্ন করিন তোমার আচ্ছা। মামা, তা তোমার বাবার বাড়ি। ও, তা তোমার আমার মামার নেমন্তন্ন করেন, তা তোমার কি, তুমি যাও। তাই যখন গেল, হুম। তাই বলছিল যে হাতে দেয় নেমন্তন্ন, বিনা নেমন্তন্ন পাগলা ভোলার বউ আসছে। ও, হ্যাঁ। আর শালিরে বলছিল, হ্যাঁ। তাই সেখানে ওই দুর্গা হুম। এরম করে ওই যে পাগলা ভোলা বললে, বলছে বাঘের চামড়া, বাঘের ছাল পরুন, সাপায় মালা গলায়,
তা সেইটি হইলো তারে বউ আবার কি হবে, আর এক বোনই বলছিল হুম। ওই তাই সেই সময় ওই দুর্গায় ওই দম খাই মরে গেল, আচ্ছা। মরে গেলে মহাদেবের জট নড়ি উঠলো। হ্যাঁ হ্যাঁ। তো বলে কনে কি হলো, ধ্যান করে দেখে দুর্গা বাবার বাড়ি মরে গেছে। ও ওই তাই সে উঠোনে নিয়ে এরম করে রেখেছে, সেই দেখিছে এরম ত্রিশুল হাতে। আচ্ছা আচ্ছা, ওই সেই মানে রাগে, তাই তো রাগে। মহাদেব। হ্যাঁ, ও, তাই ওই সেই বৃন্দাবন গেলাম তাই দেখেছি। বৃন্দাবন গিয়ে ওইটাই দেখতে পেলে, তাই না? হ্যাঁ, ইন্দিরা গান্ধীর বাড়ি, ও, জওহরলাল গান্ধীর বাড়ি। তো ভালো লাগে তো এই যে ঘুরতে, বৃন্দাবন দেখতি, তারপরে অযোধ্যা দেখতি? তা ভালো লাগে না? তারপরে এই সেই রাজীব গান্ধীর বাড়ি সব মরে গেছে, সব দেখেছি, বুঝতে আচ্ছা। পেরেছ? তো দেখো ঠাকুমার যে ছোট্ট একটা ট্রাঙ্ক আছে, ওই ট্রাঙ্কে সারা জীবনের যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু এই ট্রাঙ্কেই রেখে দিয়েছে। তো আমাকে এই স্মৃতিগুলো দেখাচ্ছে। কি রে, এরপরে এত ভাড়া থেকে যে তা বলি বলি মনে হয়। বোধ হয় এই যে দেখো, ট্রাঙ্ক কিন্তু ফাঁকা, কি তেমন কিছুই নেই, স্মৃতি ছাড়া এই ট্রাঙ্কের মধ্যে কিছুই নেই, তাই তো ঠাকুমা? তোমার যা স্মৃতি সব এই ট্রাঙ্কেই আটকানো। হ্যাঁ। ও, এই ঠাকুমার জীবন সংগ্রাম। ওটা কি শাড়ি ঠাকুমা? এটি শাড়ি। আর দেখো একটা শাড়ি আছে। আর এই ফটোটা কি? কই? এই যে বাঁধানো, কোন ফটোটা? এই যে দেখো, তার মানে ঠাকুমার স্মৃতি কিন্তু বের করে এক এক করে দেখাচ্ছে। এটা আসন তুমি সেলাই করেছিলে, তাই তো? কই? এই যে ইয়ে তো পাড়ি রে, আর আসনের রে কনে আছে। ও, এইটা দেখো হলো কত পুরনো একটা স্মৃতি ঠাকুমা বের করে দেখাচ্ছে। সেই ঠাকুমার কিন্তু আগের দিনের যে কাহিনী, সেগুলো কিন্তু আস্তে আস্তে মনে পড়ছে। আর যখন ঠাকুমা তোমার পুরনো কথা মনে পড়ে, তখন তো তোমার কান্না পাইতো, কান্না আছে না? আর কান্না আসে না? মানে তোমার সব সর্বহারা, তোমার কিছুই নেই, সেই হিসাবে আর কান্না বা কিছুই হয় না, তাই না? এখন না। দেখো কত যত্ন করে রেখে দিয়েছে এই ঠাম্মা, কত মানে 3-4টে পলিথিনের ভিতরে খুব যত্ন রেখে দিয়েছে তার স্মৃতিটা। এরকম কি খুলছি? ওখানে গিট মারা আছে। আমি কি বের করতে যাই, কি বের করছি? ও, এই যে এই হচ্ছে ঠাকুমার যুবতী বয়সের ছবি। দেখো কত সুন্দর দেখতে ছিল যুবতী বয়সে। এই যে ঠাকুমার ছবি আমাকে ট্রাঙ্ক থেকে বের করে দেখাচ্ছে। আর এটা কিন্তু ঠাকুমার স্মৃতি, সেই স্মৃতিটা আমাকে দেখালো। ঠাকুমা কত ত্যাগ স্বীকার করে আজও সংগ্রাম করে যাচ্ছে। এই যুগে দাঁড়িয়ে এই ত্যাগ স্বীকার করে বেঁচে থাকার লড়াইটা খুব কমই দেখা যায়। তো যাই হোক, ঠাকুমার বয়স কিন্তু 90-এর উপরে। সুন্দর দেখতে ছিল, দেখো যুবতী বয়সের ছবি। তখনও কিন্তু দাদু জীবিত ছিল না, সেই সময়ের ছবি। তবুও ঠাকুমা কিন্তু বিয়ে করেনি। বিয়ে হলে মারা গেছে, তখন আমি নাবালিকা। মানে যখন দাদু মারা গেছে তখন তুমি পুরো নাবালিকা, তাই তো? মাত্র 11 বছর বয়স ছিল তখন। বলতে চাচ্ছ যে যতই দুঃখ দাও, আমার ভগবানের কাছে তুমি প্রার্থনা করো যে যতই আমার দুঃখ দাও, কিন্তু সেই দুঃখটা সহ্য করার ক্ষমতা, শক্তি দিও। শক্তি না থাকলে এই সমস্ত করি। এখন রান্দার বয়স আছে আমার। সেটাই, তুমি এখনো 90-91 বছর বয়স, এখনো ঘুরে তারপর কাজ করে জ্বালানি মানে বাড়ির আশেপাশের তোমার কাজ করে রান্না করে খাচ্ছ, কোনো অসুবিধাই তো হচ্ছে না এখনো। নিজের ভিটে বলে ওই আমার দাদার দু বছর বয়স হলে 100 বছর হবে। তোমার দাদার? দাদা 3 বছর হলে আমিও হয়েছি, তাহলে তুই হিসেব করে দেখ। তাহলে তো মানে সেই হিসাবে 97 বছর বয়স। হ্যাঁ, এখনো 97 বছর, চুল পাকা হলেও দাঁত তো মনে হয় পড়েনি। না। হ্যাঁ দেখো, আর চোখের দৃষ্টিও তো খুব সুন্দর। তোমার ভগবান সায় আছে, ওই জন্য তুমি এখনো তরতাজা। কারণ দেখেছো এখনকার মানুষ কতদিন বাঁচে?
ওই তাই মানুষই বলে কি যে অশোক বাড়ি খাতে পারে না, ওরা দিতে পারে না, নিজে ছেলের ভাতে নিজেরা খাতে পারে না। হ্যাঁ। এখন পাচ্ছে কেউ? না, তুমি একটাই বসো, আমি একটাই বসি। দেখ এই যে ঠাকুমা পিড়ে দিল। চলে যাচ্ছে, এই দেখ ঠাকুমার দেখো সেই স্মৃতিচরণ করে ঠাকুমার যে পুরনো দিনের যে ছবি, পুরনো দিনের যে ফটো, সেগুলো কিন্তু বের করে আনলো। এই হচ্ছে ঠাকুমার যুবতী বয়সের ছবি, কিন্তু তখনও কিন্তু দাদু ছিল না। তো এই ছবি কিন্তু এখনও স্মৃতিচরণ করে যায় প্রতি মুহূর্তে। আর এটা হচ্ছে ঠাকুমা যখন ঘুরতে গেছিল, তীর্থে গেছিল। তারপরে এই যে তীর্থে গিয়েছিলাম, এই দেখ এই বাহ, দেখেছিস? হ্যাঁ। এই আর একটা বৃষ্টি মুসির বউ, এই আর আমি এই আচ্ছা, তোমরা একসাথেই গেছিলে তাই তো? হ্যাঁ। বাহ। আচ্ছা ঠাকুমা, এই যে যে ফটোটা তোলা তখন কত বছর ছিল? তা মনে নেই। হ্যাঁ, বলছি শোনো বেটা, হ্যাঁ। বলছি কি হ্যাঁ এই হিন্দুস্তান পাকিস্তান হইলো তারের কথা হ্যাঁ হ্যাঁ, বলছো তো? হিন্দুস্তান পাকিস্তান। এ শরণার্থী না বলো, আচ্ছা। ও পুরাই জ্বালা দিয়ে এদিকে তা না, বুঝতে পারিস? হ্যাঁ এই কিরা ইয়া খান ওখানে এই দেশে নিয়ে যাইতো পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায়, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাইতো মাল। সেখান যুদ্ধ হয়ে তাই পোড়াপুড়ি এই দেশে শরণার্থী জায়গা দিয়ে এই ইন্দিরা গান্ধী সেনা যখন হিন্দুস্তান পাকিস্তান হইল, হ্যাঁ হ্যাঁ, হিন্দুস্তান পাকিস্তান, সেখানেই সে জানি আমি। ও তার মানে তুমি তখন ভালোই সায়না তাই তো? সেনা থাকলে মনে থাকে। আচ্ছা। সব ওই যে নিশান টাঙাইয়ে, হ্যাঁ। ওই ওদিকের হিন্দু মুসলমান এই হিন্দুরা সব এই নিশান টাঙাই যখন এই পাকিস্তান এই হিন্দুস্তান হইলো, সেখানে এরম আসছিল, তাই আটকাইতে দিচ্ছিল যাবো, কেন আমরা কি অত্যাচার করছি, বুঝতে পারি? হ্যাঁ, মানে দুটো যুদ্ধই দেখেছেন? হুম। বাবা। মানে হিন্দুস্তান পাকিস্তান, এই হিন্দুস্তানে হুম। এই বাগের বটতলা বলেন না, হ্যাঁ হ্যাঁ। আমার বাবা আসছিল, আমার বাবার বাড়ি সারসা থানায়, আচ্ছা। জেলা যশোর। হুম। তাই এই যে বেনাপোল দিয়ে ওই গরু কিনতে এসেছিল বনগার হাটে। আচ্ছা, আচ্ছা। গরু কিনে যখন যায়, হ্যাঁ। তখন ওই বাগের বটতলায় ওই বাগে এই গরু কিনতে পারিনি, তখন ওই ফিরে যাচ্ছিল। আচ্ছা। তাই সেই হাটেতে ফিরে যাচ্ছে যে পড়তা হয়নি, তাই সেখানে ওই বাঘে হামলা ছিল। তাই দেখে ওই বাঘের বট গাছে উঠে গানসা দে আর ডাল দে জড়াই বান্ধিতে উপরে বসেছিল। আচ্ছা, তখন ওই যে বাঘের বটতলার নামটা যে খুব ভয়ানক ছিল, নাকি ওখানে বাঘ থাকতো তাই নাকি বাঘের বটতলা নাম হয়েছে তখন এইসব কথাই বলছি আমি। আচ্ছা আচ্ছা। তাই আমার বাবা এসেছিল, তাই সে এখন তুমি তো জানছো যে ওইদিকে বাঘ ডাকছে, তাহলে বাঘ আসছে, তাই ওই তাড়াতাড়ি বাঘের বট গাছে উঠে গানসা দিয়ে পিঠ দিয়ে ডাল দিয়ে জড়াইয়ে বাবা ওই ওই সে অনেক উঁচু ছিল, বাঘ আসলো, এসে ওই হামলা বাঘের বটতলায় এসে তিনটে থাবা দিলে গাছে, বাঘ থাবা দিল তাই তো? থাবা দিয়ে তারপরে হামলায় হুমলি তো বাঘ চলে গেল, আর বাবা সারা রাত ছিল ওই গাছের মাথায় বসে। হ্যাঁ, তারপর সকালে চলে গেল। কি করি, কি পরিস্থিতি বাবা, সেই জিনিস, সেই স্মৃতি এখনো মনে রয়েছে, মাথায় ভাসে। হ্যাঁ। এই ঠাম্মার বাড়িতেই এখনো আছি, আর ঠাম্মার সাথে গল্প করছি, ঠাম্মার যে লাইফ হিস্ট্রি, জীবনী, সেগুলো আপনাদের শোনাচ্ছি। তাই এই যে ঠাকুমা, এই যে তোমার এই যে গোলে এখন তো গরু নেই তাই না? দেখো এই যে গোয়াল ঘর যেখানে গরু রাখা হয়, আর এই যে এই আখা এখন রান্না করেন। দাদু চলে যাওয়ার পরে আপনি একাই থেকে গেছেন। তিনটে জিনিস শুনবো, যে কী করে মানে বিয়েটা হয়েছিল, তারপরে দাদু চলে যাওয়ার পরে যে এই পর্যন্ত প্রায় 80টা বছরের উপরে, তা কী করে কাটলে একটু যদি শেয়ার করো আমাদের সবাইকে। স্বামীর মুখ দেখিনি কোনোদিন, স্বামীর কোলে কোনোদিন দুটো ভাতও দিইনি, কোনোদিন যে স্বামীর এক গ্লাস জলও দিইনি। সংসার আরও লোক ছিল, সেই তারাই দিতেও, আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না, তার কোনো ভাতও দিইনি, জলও দিন, তার সঙ্গে কোনোদিন মুখের আলাপ কেমন করে করতে হয় তাও কোনোদিন তার মুখ দেখিনি। এই জন্যে আমি আর পাশে করে আর বিয়ে করলাম না। তার মুখ যখন দেখতে পেলাম না, নিজের স্বামীর মুখ, তখন আমি আর বিয়ে করবো না। এই জন্যে আর কোনো জায়গায় কতজন বিয়ে করতে চাইছিল তা বিয়ে করিনি, কতজনে কত কি এখন করছে সে সমস্ত করছি না। যে মনে করছি যে একবার যখন কপালে সুখ হলো না, তখন আবার অন্য কারণে আমি দোষ কেলেঙ্কারি হব না। আগে বাবার বাড়ি থাকতাম,
ওই স্বামী মারা গেলি। হ্যাঁ তারপর শ্বশুর বাড়িতে গেলাম, গেলি একসঙ্গে 20-25 জন এক সংসারে ছিলাম। অন্য আমার নিজের শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর কেউ নাই। হুম, বড় শ্বশুর মেজি শ্বশুরই ছেলে মেয়েরা সেই সঙ্গে ছিলাম। থেকে তারা আমাকে বলল যে এই জমিটা আমাদের নামে লিখে দাও। হ্যাঁ তা দিইনি, হ্যাঁ না দিলি তাও লিখে, তা সে তা বাদ দিচ্ছি। হুম তা সেই তাই ওই আলাদা হয়ে গেলাম। হুম আলাদা হয়ে গেলি জমি জায়গা দখল দিচ্ছিল না, না দিলি সরকারি আমন দিয়ে মাপিছি, মেপে এরা রাতের খুঁটো তুলে ফেলে দেয়। হ্যাঁ দিলি আমার শরিক যারা আছে, এই ওই দাদা শ্বশুরের 2 ভাই, তা আর এক দাদা শ্বশুরের ছেলে পেলে, তারাই সেই আমার ফরে। তারা তো আমার জমি খায় না, তারাই আমার ফরে। হুম। তারাই ওই সেই খুঁটো রাত্রি আবার সেই খুঁটো জায়গায় জায়গায় মাটি ডালা উপরি উপরি করে দিতে হয়, আর বিল জায়গায় উপরি উপরি করে দিতে হয়, আর ডেঙা জায়গায় তো আল থাকে, সেটাতে বোঝাই যায়। তারপরে এবারে নাঙল চষতে গিয়েছিলাম, হুম। নাঙল তুলে দিতে মানে গিয়েছিলাম, তুমি নাঙল চষতে গেছিলে? জোর নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, জোর নিয়ে। আগে মুসলমানদের জন্য নিয়েছিলাম, নেওয়ার পরে হিন্দুদের নিয়েছিলাম নমসুদ্দুর হ্যাঁ রানিয়ালি বাড়ি, আমার বাড়ি তো কালিয়াকন্ডি। হ্যাঁ তারপরে সেই যে নাঙল তুলে দিতে গিয়েছিল, তাই এইরকম করি নাঙলের তাড়া ধরেছি আমি। হ্যাঁ সেই ডাকলাম আমার পরে যারা, তারাই হুম। গেল যে এই বলে তুমি নাঙলের তাড়া ধরো। তো আমি এরকম করে নাঙলের তাড়াটা ধরলাম। হুম ধরে বলে তুমি বাবার বিটা হও, হুম। এবারে নাঙল তুলে দাও, নাঙলের জোত কেটে আলির বাইরে ফেলে দাও হুম। মালিকের হাতে। হ্যাঁ তার ফেলতে পারলো না। তারপর কিছুদিন পরে আর একটা মাঠে গিয়েছিলাম নাঙলে, সেখানে আমার পরে তারা বলে তোমার সঙ্গে তো পার্টি করি তো জাত গেল, তা ওরা তুমি বলছো ওরা চড়ছে তুমি বলছো এই করছো, তা নাঙল তুলে দিতে যাবা। তা আমার নাঙল তুলে, নাঙল হোক বাসুই হোক তুলে দিতে যাবা, বিদিয়ে দিতে গেলি। তা আমার যদি মারে, তা বললো দিনের বেলা একটা মানুষ একেবারে মেরে ফেলতে পারবে না, হুম। তাতে আমরা মাঠে থাকবো। সেই সময় তো আগে তো শ্যালোমের সঙ্গে জল ছিল না, ওপরের জল। হ্যাঁ, উপরের জলে চাষ হতো। বৈশাখ মাসে হাঁটু সমান পাট, সেখন পাট নিয়ে হচ্ছে। সেই সময় এক ভুইতি দেওয়ার ওই সেই যে লোক নাঙ্গল তুলে দিতে গেল, তার মেজে ভাই সেই বিদে তুলতে গেছে। আমার আমি বিদে দিতে পারিছি, আমি বিদে তুলতে পারি নে। তা বললো যে এই কি বাবার জমি, তুই বিদে তুলবি। তা আমার বাবার জমি না থাকি তোমার বাবার জমি। তো বলে তোর বাবার জমি দেখিনি গে। তা আমার বাবার জমি আমি দেখে নিয়েছি। হুম আমার শ্বশুরের জমি হলে স্বামীতে পৌঁছয়, তাহলে স্বামীর জমি এখন আমার স্বামীর বাবা, আমারও বাবা। তাই বললে যেই জঙ্গলে এটি ধরেছি সেই অমনি মার। তোমার মার পিটি মাথায় বাড়ি দেওয়ালে, সেখন চারিপাশটা আমার ফাঁসে ফরে যারা তারা আসলে বলছে উর্মিলা মারামারি হচ্ছে, উর্মিলা বিশ্বাস আর বচন আলোচন বিশ্বাস এসে ওরা ছাড়াই ছড়ি দিলে, দিয়ে এই সেই এবারটা ও যখন কাপড় পরতে গেল, ওর কাপড় থান কাপড় পরার রয়েছে, সেই দেওয়ারে যে বিদে তুলতে গিয়েছি, সেখন তুলতে গেছে যখন, সেই লাঠি নিয়ে আমি আবার ও দুমদাম করে বাড়ি দিয়েছি। সে আমার সেই দেওয়ারের বাড়ি দিলি, তখন মনে করলে কি বললাম যে দুমদাম করে বাড়ি দিয়েছি। দিলি যখনই চারিপাশে মানুষ আসলে বলছে উর্মিলা তাহলে এবারটা চলো থানায় যাওয়া যাক। তারপরে ওরা বললো থানায় যাবে কেন, আমরা ভাই ভাইতে মারামারি করেছি, থানায় যাবে কেন? তা বললো থানায় যাবে না, এখন পরের বউ, সে তোমার তো আর বউ না, পরের বউর গায়ে যখন বাড়ি পড়বে, সে যখন এন্টি পার্টি হয়ে গেছে, এইগুলো থানায় যাবে না থাকি। তাই ওই ছাড়াই ছড়ি দিয়ে এবারটা নিয়ে আসছিলাম। মেয়ে ছেলে ফেলে বললো যে আজকের মেয়ে পুরুষ লোকের যখন মারিয়েছে, তখন আমাদের তো মানবে না, পুরুষ লোকের গায়ে যখন হাত দিলে তখন আমাদের মারবে না, তারা মারবে। তাই এবারটা একটা মুসলমান বাড়ির ওপর দিয়ে আসলাম, সেই লোক সঙ্গে করে নিয়ে আসলে, নিয়ে এসে সেই ভাত সঙ্গে করে নিয়ে আসলে, সেখন মেয়ে ছেলে ফেলে মারতে আসলো আমার। তা বললো কি যে মেয়ে ছেলে ফেলে মারবে, বললো যে একজনের বাড়ি মারামারি করবা, আমার কেস হবে যে 2 বিঘে জমি বন্ধায় ও দিয়েছে মুসলমানদের, সেই জন্যই তো ওরা এলো এর পরে গ্রামের লোক সব ওর পরে। তা ও যেন ওই আমার বাড়ি মারামারি করতে দেবো না। তাই বলি সেই মারামারি আর হইলো না, হইলো একজনের বাড়ি
গেলাম, আমার বাড়ি গেলাম, তখন আমার বাড়ির পথে রাস্তাতে যাচ্ছে, রাস্তাতে বাদে সেই বাড়ির পথে সেই বাড়িতে নিয়ে গিয়ে একটা মেয়ে ছেলে মুসলমানের বসাই দিলে, বললো কি যে তুমি রহমানের মার, বললো যে এই জায়গায় বসে থাকো, অরুমিলা ভাত খেয়ে নে। তা আমি ভাত খেয়ে নিলাম, নিয়ে ঘরে তালা টালা দিয়ে তারপরে এবারটা গেলাম সেই হজরত আলীর বাড়ি। হজরত আলী মামুর যখন নাঙল তুলি দিতে গিয়েছিলাম, সেখানে ওই লোক ছিল, বললেন নাঙলের তাড়া ধরো। হজরত আলী মামু সেই সময় ছেলেপুতির বউ সব বাড়ি দিয়ে সেই ঘরের ভিতরে দিলে আমার সত্যি সেই মুসলমান বাড়ি। আলী মামু বললো যে তাই তো 2 রাত আমার বাড়ি থেকে, সেখানে এরা বলবে যে মুসলমান করে নিয়েছে। আর এই জন্যই আমি, আর ওরা বললো যে তাহলে মানে ওই তুমি যে মুসলিম বাড়ি ছিলে তারা তখন ভাবতো যে তোমার মুসলিম করে নিয়েছে, তাই তো? দোষ দিতে পারে আমাদের আচ্ছা। পরেরা যে ওরা এই কথা ওরা মুসলমান করে নেবে, নিয়েছে হয়তো। হ্যাঁ হ্যাঁ। তাই ও বাড়ি আর শুনলাম না, এখন আমাদের হিন্দু বাড়ি আর এক বাড়ি মানে তুমি তাহলে মানে যে মুসলমান বাড়ি থাকোনি, তাই তো? 1-2 রাত ছিল। ও 2 রাত ছিল, তাই তো? তাই থাকি তখন আমাদের হিন্দু বাড়ি, সেই সময় রাত্রি শুতাম, শুয়ে তবে সেখান থেকে এরা এখন আমার শরীররা দেখছে যে হিন্দু বাড়ি আর এক বাড়ি শুতাম, সেই পাড়ায় খাতাম, তার শরীররা দেখছে যে রাত্রির ঘরে শোয় না, আসে না। একটা মানুষ শুলিতেও ঘরে ঠিক পাওয়া যায় যে একটা মানুষ শুয়েছে, তার তখন যখন এ শোয় না, তখন হজরত আলীর কাছে জিজ্ঞাসা করলো যে তাই তো আমাদের ছোটো বউ ঘরে থাকে না কেন? তা থাকে না, তার সেখানেই ওরা এখন ওই একটা চৌকিদার ঘরের বারান্দায় শুতে দিলে, আর আমি ঘরের ভিতরে শুতে লাগলাম। ও আমার সেই শরীররা বললো যে চৌকিদার তাহলে ঘরে থাক, আর ঘরে এত যদি ভয় করে তাহলে ঘরে ওই থাকুনি। তাই আমি ঘরে থাকতাম, আর চৌকিদার বারান্দায় থাকতে থাকে। এরকম করে কাটাই দিলাম কতদিন, কাটাই তারপর মিলমিশ হয়ে গেল। তারপর আবার সেই জমি জমা আবার দখল করলাম, কত কষ্ট আচ্ছা, করে। তো বহু অনেক কষ্ট করেছো জীবনে, প্রচুর কষ্ট। তো আর তারপর এই যে জায়গায়, যেই জায়গায় এখন বসবাস করছো, তা এখানে কতদিন আছো এই জায়গাটায়? তাই এখানে 30 বছরটা 30 বছর। তো এই জায়গাটায় আসলে কি করে, এই ঘটনাটা একটু বলো। বিনিময় করে ও মানে বাংলাদেশ থেকে বিনিময় করে, মানে তোমার যে শ্বশুর বাড়ির যে সম্পত্তি ছিল তাদের নামে লিখে দিলাম। মানে এই জায়গায় যে যারা ছিল তারা তোমার নামে লিখে দিল, তারপরে তুমি এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছো, তাই তো? একা একাই। তারপর মানে এই যে একা একাই বসবাস করো, তার ভয় ভ্রান্তি ওইসব কিছুই আসে না, তাই তো? হ্যাঁ, ভয় টয় লাগে না যে এই যে নির্জন জায়গায় একা একা বসে মানে বসবাস করছো? আমি ভগবানকে বলি যে ভগবান যতই পারো তত দুঃখ দাও মরে, শক্তি দাও সইবার, যত পারো তত দুঃখ দাও আমার সইবার শক্তি দেওয়া, যাতে আমি সহ্য করতে পারি। এই জন্যই আমার ভয় ভীত কিছুই লাগে না। আচ্ছা, কতই মানুষের সঙ্গে কত লড়াই গন্ডগোল করেছি। আপনার জীবনে আপনি এতটাই পরিশ্রম আর এতটাই সংগ্রাম করেছেন যে এখন ভয় টয় বলে কিছু নেই, ভয় লজ্জা কিছুই নেই আমার। যদি কোনো সংস্থা ধরো এই ভিডিওটা দেখলো, একটা ভালো মানুষ দেখলো, বা একটা ধরো কোনো ধর্মীয় সংস্থা বা কোনো আশ্রম বা কোনো জায়গা থেকে যদি বলে আপনি আমাদের কাছে আসুন, হরির নাম করুন বা করুন, তখন যদি কেউ আসে, আপনার তো কেউ নেই, তখন আপনি কি করবেন? আপনার তো বয়স হয়ে গেছে প্রায় 95 বছর বয়স। এরপরে যদি কেউ আসে তখন মানে কিছু মানে তখন কি করবেন? মানে তখন কি আপনি এখানেই থাকবেন? ধর্মস্থানে না যাইয়ে বাড়ি বসে ভগবানের ও নাম মানে করব। বাড়ি বসে এখানেই আপনি শেষ জীবন। আমি আচ্ছা, মনে করি যে আমি পরের জায়গায় যাইয়ে মরবো না, আমার নিজের ভিটেই মরবো। তার নাম পাই কি জল পাই তার দরকার নেই, আমি নিজের জায়গায় মরবো। আচ্ছা আচ্ছা। তা বন্ধুরা দেখো ঠাকুমা কি বলছে, বলছে যে নিজের ভিটে মানে যে ভিটেতে এখন আছে এই ভিটেতেই তার মানে দেহ ত্যাগ হোক, কিন্তু অন্য কোথাও তার কোনো ইচ্ছা নেই। ভগবানের নাম করবে তো এই ভিটেতে বসেই নাম করবে। তা কত বড় মানে কত বড় মনের মানুষ একেবারে। তাহলে আপনারা ভাবেন এখন 95 বছর বয়স চলছে, তা এখনো কত স্ট্রং, কত মনের দিক থেকে শক্তি, শারীরিক শক্তি সবই আছে। তা আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি এর এত বয়স তা এখনো এরকম, বলছে আমার ভগবান রেখেছে আমি আছি, তাই তো? তো যাই হোক, এই হচ্ছে ঠাকুমার বাড়ি এসে সত্যি খুব অনেক কিছু জানতে পারলাম। মানে
সত্যযুগ থেকে শুরু করে একবারে কলিযুগ পর্যন্ত অনেক কিছুই জানলাম, যেটা আমার অজানা ছিল। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম, যেটা আমার জীবনে আমি জানতামই না, মানে এই অভিজ্ঞতা আমার লাইফে ছিলই না। আমি এই ঠাকুমার দর্শন পেয়ে আমার জীবনের যা অভিজ্ঞতা অর্জন করেছি, বা এত মানে এই ঠাকুমার কাছে এসে যে কত অভিজ্ঞতা আমি অর্জন করতে পেরেছি, কত জিনিস জানতে পেরেছি, আর যে ইনার যে সংগ্রাম, কত সংগ্রাম করে বেঁচে আছে। তো আমি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী, আমার কাছে কিন্তু এখন ওটা কিছু মনেই হয় না, যে মানুষ এইভাবেই তো জীবনযাপন করবে, যে পৃথিবীতে এসে লড়াই করে বেঁচে থাকাটাই হচ্ছে জীবন, তাই তো ঠাকুমা? তা সেটা আমি কিন্তু এই ঠাকুমার থেকে অনেক কিছু শিখতে পারলাম। তো ঠাকুমা সত্যি খুব ভালো লাগলো, আর আপনাকে সত্যি প্রণাম, আমার অনেক ভালোবাসা আর অনেক শ্রদ্ধা, যে আপনি এখনও মানে আপনার সাথে প্রথমেই যখন কথা বললাম তখনই সত্যযুগ দিয়েই শুরু করলেন। সেই শ্লোকটা যদি আরেকবার বলেন। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, সত্য যুগে ছিলাম মাগো সত্য নারায়ণী, চারি যুগে আমি মাগো মন্দ ভাগিনী, সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, শিব আমাকে পাঠাইল মত্তধামে, তেতা যুগে হইলাম আমি রাম সুহাগিনী, তেতা যুগে ছিলাম আমি রাম সুহাগিনী, কপাল দোষে হইলাম মাগো বনচারিণী, কপাল দোষে হইলাম মাগো বনচারিণী, দাপার যুগে হইলাম মাগো আয়ান গরণী, শাশুড়ি নদিনীর অপবাদে মাগো হইলাম আমি রাধা কলঙ্কিনী। ভিডিওটা করলাম, করার পরে অনেক মানে লাখ লাখ মানুষ আপনার জীবনী সম্পর্কে জানবে, আপনি এত কষ্ট করে ই করছে, মানুষ ই করবে, কিন্তু কিছু মানুষ হয়তো তোমাকে সাহায্য বা এরকম কিছু করতে আসবে, তখন তুমি কি সেই বিষয়ে কি বলবে? যে মানে ঈশ্বর তোমাকে যা দিয়েছে বা যা আছে এই নিয়েই থাকতে চাও, না যদি কেউ তোমার সহানুভূতি বা সাহায্যর হাত বাড়িয়ে দেয় সেটা নিতে চাও? না, সেটাই বলতে যাচ্ছি। আসতে মানে ওই করতে পারে এরকম না, সে তো আমি নেবো না। আমি মানে দেখো বন্ধুরা, ভিডিওটা দেখে ঠাকুমার দিকে অনেকে এগিয়ে আসতে পারে, সহানুভূতি করতে পারে বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তো হয়তো অনেকে এরকম মানবিক মানুষ আছে, কিন্তু ঠাকুমার বক্তব্যটা ঠাকুমাই বলছে, মানে শেষ জীবন, এই ঠাকুমার শেষ জীবন কিন্তু এই মাটিতেই, এই ঘরেই, এখানেই থাকতে চায়। তো এই হচ্ছে ঠাকুমার জীবন সংগ্রাম, জীবন কাহিনী। খুব কষ্টের, খুব মানে এরকম জীবন সংগ্রাম পাওয়া, মানে এরকম মানে যে একটা সংগ্রামী মানুষ, এরকম জীবন সংগ্রাম দেখা আশেপাশে খুবই কম। আমার অন ক্যামেরায় একটা কথা বলছি, যে এই ঠাকুমার সাথে দেখা পাওয়া, এই ঠাকুমার সাথে পরিচয় হওয়া, এটা আমার কিন্তু সৌভাগ্য ব্যাপার। তো যাই হোক, ঠাকুমার একটা প্রণাম করব, প্রণাম করে আমি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ঠাকুমা খুব ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, আপনি আশীর্বাদ করবেন যাতে জীবনে অনেক বড় হতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষ যাতে আমার ভালোবাসে। আমি যেরকম, যে আমি পরের জমি আর খেতে চাই না, ভগবান যে টুকানি দিয়েছে এই টুকানি খেয়ে পড়ে যাব, ইতি এ করে যাব, দান ধ্যান করে যাব, তো আমি লোকের দান ধ্যান নেব না, ঋণী হব না আমি। মানে ঠাকুমা একটা কথা বলছে যে অন্যের কিছু নেওয়া মানে সেটা ঋণী হওয়া, কিন্তু বলছে যে আমার ভগবান যেটুকু দিয়েছে সেটুকু আমি ভালো আছি, কিন্তু অন্য কিছু যদি আমাকে এখন দেয়, আমার থাকতেও ভগবান যেটুকু দিয়েছে তার থাকতেও যদি আমি নিই, তাহলে আমি ঋণী হয়ে যাব, ঈশ্বরের কাছেই ঋণী হয়ে যাব। তা এই ঠাকুমার একটাই বক্তব্য, যে যা আছে আমি এই নিয়েই আমি আমার শেষ জীবন অবধি থাকতে চাই। তো ঠাকুমা সত্যি খুব ভালো লাগলো, খুব মানে আপনার যে মন মানসিকতা সত্যিই আলাদা। এই কলিযুগে এসে এরকম একজন মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমি আবারও বলছি, ভাগ্য করে আমি এখানে এসেছি।
আর ভাগ্য করেই কিন্তু আমি এই ঠাকুমার দর্শন পেয়েছি। কত ত্যাগ, কত মানে কত আত্মত্যাগ। ঠাকুমার 90 বছর বয়স, 11 বছরে দাদু মারা যাওয়ার পরে কত ত্যাগ, কত কষ্ট, মানে কত ত্যাগ, কত কষ্ট, কত সংগ্রাম করে এখনও এই জায়গায় বসবাস করছে। এই ঠাকুমার লাইফস্টাইল সত্যি মানে হৃদয় ছুঁয়ে যায়। তো যাই হোক ঠাকুমা, খুব ভালো লাগলো, আপনি অনেক সময় দিলেন আমাকে, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বললো, এই যে দেওয়া নেওয়া নিয়ে, যে মানে মানুষে যদি দেয় তাহলে সেটা কুলোয় না, তাই তো, আর ভগবান যদি দেয় তাহলে ফুরায় না। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো মানে ঠাকুমা কত বড় মানে মনের মানুষ। হচ্ছে ঠাকুমার তুলসী মন্দির, আর পাশে দেখো অনেক তুলসী গাছ আছে। আর এইটুকু হচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে, ওই হচ্ছে ঠাকুমার জমি। আর এই পাশেই কিন্তু দেখো একটা পুকুর, কত সুন্দর একটা পুকুর। আর ঠাকুমা কিন্তু আমার পিছনে ঘুরে ঘুরে দেখাচ্ছে, আর সুন্দর একটা পুকুর। আর এই জায়গায় ঠাকুমার যে পায়খানা বাথরুম, আর অনেক গাছ আছে, ফলের গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আম গাছ নেই ঠাকুমা তোমার? বলছি ও মনসা মন্দির দিয়ে তুলে নেবো। হ্যাঁ হ্যাঁ। তো যাও তাহলে। আর এই হচ্ছে কল, এই কলের যাবতীয় কাজবাজ করে ঠাকুমা। আর এইদিকে কি আছে ঠাকুমা? ওই যে মনসা সেখানে যাও। এই হ্যাঁ। আর এই হচ্ছে ঠাকুমার মনসা মন্দির। এই যে দেখো কত সুন্দর। মোটামুটি ঠাকুমার এখানে সব দেবদেবী আছে মোটামুটি। ঠাকুমা খুব ভক্তি করে। বৃন্দাবন গিয়েছিলাম, হ্যাঁ। লক্ষণ সেতু পার হতে যেই 500 টাকা পড়ি পাইছিলাম। তা আমার কাছে একজন টাকা চাইছিল, বলছে পাওয়া টাকা নিতে নেই। তা আমি বললাম যে এরকম লক্ষণ সেতু পার হয়ে যখন যাচ্ছি তখন সেই তারের সাথে তারের হইলো বেড়া বেড়া টেনে ধরা, আর এই নিচে দেও তার মতন তুলবো, এ দেখেছিস তুই? হ্যাঁ। পুরী পথে যাচ্ছি, তারপরে 500 টাকা পেলাম। তা একজন আমার বললো যে 500 টাকা দাও, পরি পাওয়া টাকা নিতে নেই। তা আমি বললাম ভগবান যখন লক্ষণের রেতে যখন টাকাটা দিলে তখন এই টাকাটা আমি নেবো না। তাই সেই টাকাটা আইনিয়ে এই আমাদের বাগান গ্রামে মন্দির আছে, রবির মন্দিরই, ওই মন্দিরই দিয়েছিলাম দান কৃষ্ণর কাছে। মানে যেই টাকাটা তুমি পেয়েছিলে ওখানে, সেই টাকাটাই আবার মানে মন্দিরে দিয়ে দিয়েছো। মানে খুব, হ্যাঁ, খুব ভালো কাজ করেছে। খুব মানে ভগবানের জিনিস ভগবানের কাছে রেখে দিলে। আর ভগবানের সাঁকো পার হচ্ছে। আর তখন মানে যখন পেয়েছিল তখন ভগবানের সাঁকোটাই পার হচ্ছিল, লক্ষণের লক্ষণ সেতু। আচ্ছা। এত কষ্ট করেছি আমি, তা আমার কষ্ট ওই বলে না যে এত কষ্ট করে রে নিমাই রেখে গরমে ধরেছিলাম করে, তুই যখন বসমে পড়লি তখন আমার কষ্টের কথা নাই। তা আমার কোনো কষ্ট মনে থাকে না, খিদে মনে থাকে না, এরকম খিদে মাথায় যায়। তো হ্যাঁ, তাই তো একটা জিনিস দেখি যে তোমার 95 বছর বয়স, কিন্তু এখনো যেভাবে স্ট্রং আছো, এখনো যেভাবে মানে দাঁত পড়েনি, এখনো চুল মানে মাথায় চুল পাক পেকে গেলেও সুন্দর আছে, চোখের দৃষ্টি ভালো। মানে এই এখনকার সময়ে খুব মানুষ কম পাওয়া যায় এরকম। সে তো ঠিক। এই গ্রামে দেখো যে এখনো এই বয়সের মানুষ কটা আছে লাঠি ভাত দিয়ে বেড়াচ্ছে, কিন্তু তুমি স্ট্রংভাবে হেঁটে বেড়াচ্ছ। এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। ভগবান কিন্তু মানে ভগবান এইভাবেই রেখেছে তোমাকে। আমি মানুষকে বলি যে আমরা কত দোকানে গেলি, দোকানদাররা কত বাকি টাকিও দেয় যে নেও নেও, তিনি যেন না হতে চাই যে ফিরে যাইয়ে যেন ফিরে যাইয়ে আবার ওই যে কুকুর হয়ে জানোয়ার হয়ে সেই বাড়ির ঋণ শোধ করবো, তা যেন না করতে হয়, এরকম মনে অনেক খুশি আসে। তো যাই হোক বন্ধুরা, এই যে ঠাকুমার জীবন সংগ্রাম, জীবন কাহিনী, আর মানে যে উনি এই যে 95 বছর প্রায় বয়স হতে গেল, 90-এর উপরে বয়স, আনুমানিক 95 বছর, এবং মাত্র 11 বছরে বিয়ে হওয়ার পরে তারপরে আর সংসার জীবন করেননি, একা একাই বসবাস করে যাচ্ছে। তার মধ্যে অনেক সংগ্রাম, অনেক মানে গল্প, অনেক সংগ্রাম ঘটেছিল, তারপর অনেক কাহিনী ঘটে গেছে, সেগুলো কিছু সব বললে সারাদিনও ফুরাবে না। এই যে উর্মিলা ঠাকুরমা, এই ঠাকুরমার বাড়ি এসে সত্যি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তো এই ভিডিওটা এই জায়গায় শেষ করছি। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ঠাকুমার যে জীবন সংগ্রাম সেটা আরও মানুষের কাছে পৌঁছে যাক, তার জন্য আপনারা অনেক অনেক শেয়ার করবেন। ঠাকুমার জীবন সংগ্রাম অনেকে দেখতে পারবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। যাইব তারে শুধ মুখের বাহানি দিয়া, ও নিমাই দাঁড়া রে, দেখো রে নদিয়ার লোকজন দুই ধারে দাঁড়িয়ে, আমার নিমাই গেল সন্ন্যাসেতে, কেহু না দেয় বাদারে নিমাই দাঁড়া রে।